হ্যালো বন্ধুরা, নার্সিস ইমোশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এলাম অনেক দিন পর নতুন একখান ভিডিও নিয়ে। ঘুরতে গেছিলাম অনেক দিন আগেই। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় চলেছি। আমরা চলেছি পৌরাণিক শহর বেনারসের উদ্দেশ্যে। ট্রেন তো চলেই এসেছে এবং আমাদেরকে ছাড়ার জন্য এসেছিল ভাই। আমাদের ট্রেন ছিল হিজলি স্টেশন থেকে। খড়গপুর হলে ভালোই হতো, কিন্তু খড়গপুর থেকে ট্রেন ছিল না। তো সন্ধ্যায় ট্রেন হওয়ার জন্যে আমরা সুন্দরভাবে খাবার দাবার খেয়ে সকালবেলায় পৌঁছে গেছিলাম বেনারস স্টেশনে। ধর্ম, ইতিহাস সব কিছু নিয়েই বেনারস বাঙালির কাছে আকর্ষণের একটি কেন্দ্র। শুধু কাশী বিশ্বনাথ মন্দির আর সন্ধ্যার আরতির জন্যই বেনারস ভ্রমণ নয়, এখানের প্রাচীন ঘাটগুলি ঘুরে দেখা, তার সাথে সাথে বেনারসের রকমারি খাবার দাবার সব কিছু নিয়ে প্রায় দুদিনের তো ট্যুর হয়েই যায় বাঙালিদের জন্যে। আমরাও সেরকম কিছু প্ল্যান করেই এসেছি। বারাণসী জাংশনে নেমে স্টেশন থেকে আমরা অটো করে নিলাম এবং গোধুলিয়াতে নামলাম। এখানে প্রচুর হোটেল রয়েছে, কিন্তু আমাদের হোটেল বুকিং ছিল। এখানে এসে হোটেল খুঁজলেও খুব সহজেই হোটেল পাওয়া যাবে, বিশেষ করে গোধুলিয়ার কাছাকাছি হলে বেশ ভালো হয়। আমরা হোটেল পৌঁছে ঝটপট করে রেডি হয়ে নিলাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে, কারণ বেশি দেরি হয়ে গেলে মন্দিরে আবার অনেকটা লাইন পড়ে যাবে। বেনারসে আসা আমার এই নিয়ে 3 বার। যতবারই আসি ততবারই নতুন লাগে এবং মনটা পবিত্র হয়ে ওঠে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এই বেনারসে অবস্থিত। গঙ্গা নদীর তীরেই রয়েছে 88টি ঘাট। প্রত্যেকটি ঘাটের রয়েছে বিভিন্ন নাম এবং বিভিন্ন ইতিহাস। আমরা রয়েছিলাম দশাশ্বমেধ ঘাটের কাছে। ঘাট বরাবর হেঁটে মন্দির আসা যায়, কিন্তু খুবই রোদ থাকার কারণে আমরা গলির রাস্তাটাই বেশি প্রেফার করেছিলাম। গলি দিয়ে যাওয়ার সময় আপনারা দুপাশেই অনেক দোকান দেখতে পাবেন, যেখান থেকে পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। মন্দিরে ঢোকার অনেকগুলো গেট রয়েছে। তাদের মধ্যে 1, 2 এবং 4 নম্বর গেট হচ্ছে সাধারণ দর্শনের জন্যে। সাধারণ দর্শন বাদেও রয়েছে আরও 2টি দর্শনের উপায়। সুগম দর্শন, যেটি লাগে 300 টাকা। অনলাইন বুকিং করা যায় বা আগের দিন এসে 4 নম্বর গেটে বুকিং করা যায়। আরেকটি হলো রুদ্রাভিষেক দর্শন, যেটা লাগে 450 টাকা দুজনের জন্যে। এখানে পুরোহিত দেওয়া হয় এবং খুব ভালো করেই পুজো করা হয়, কিন্তু প্রসাদ পাওয়া যায় না। মহাদেবের দর্শন করার পরে কিন্তু ওখানেই অবস্থিত অন্নপূর্ণা মন্দিরে অন্নপূর্ণা দেবীর দর্শনটা কিন্তু করবেনই। আর ওখানে প্রসাদও দেওয়া হয়, আপনারা চাইলেই বসে প্রসাদ খেতে পারেন। মহাদেবের দর্শন করে এবং মা অন্নপূর্ণা দেবীর প্রসাদ খেয়ে আমরা হোটেলে এসে রেস্ট নিয়েছিলাম এবং তারপরে বেরিয়ে গেছিলাম আমরা সন্ধ্যা আরতি এবং নৌকোবিহার করার জন্যে। হাই, আমরা এখন বেনারসে যাবো সন্ধ্যা আরতি দেখতে। দেখো দেখো, 2টো মিষ্টি কাপেল সদ্য বিয়ে করে এসেছে। আমরাও 1 সপ্তাহ আগে বিয়ে করেছি, আমরাও সদ্য নতুন একটা কাপেল। আমাদের হোটেলের কাছেই অবস্থিত দশাশ্বমেধ ঘাট। এসে দেখি আমরা সন্ধ্যা আরতির প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। ধীরে ধীরে আরতি দেখার জন্যে জনসমাগমও শুরু হয়েছে। এখানে একটু আগের থেকেই আসা উচিত, কারণ 6টা থেকেই শুরু হয়ে যায় এখানে সন্ধ্যা আরতি। আমরা অনেকটা আগের থেকেই চলে এসেছিলাম, কারণ আমরা নৌকো ভ্রমণে যাব। এখানে নৌকো ভ্রমণের জন্য যদি পুরো নৌকাটি রিজার্ভ করেন তাহলে 1200 থেকে 2000 টাকা লাগে। আমরা নিয়েছিলাম শেয়ারে, আমাদের একজন প্রতি নিয়েছিল 100 থেকে 150 টাকা। আমরা শেয়ারে নিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা ঘাট ঘুরতে বেরিয়ে পড়লাম। গঙ্গা নদীর তীরে রয়েছে 88টি ঘাট।
প্রত্যেকটি ঘাটেরই রয়েছে বিভিন্ন নাম এবং বিভিন্ন ইতিহাস। এদের মধ্যে কয়েকটি ঘাটের নামই আমার মনে আছে, যেমন হলো আরসি ঘাট, মানমন্দির ঘাট, বারোহী ঘাট, ত্রিপুর ভৈরবী ঘাট, শির ঘাট, মণিকর্ণিকার ঘাট, এইসবই। সূর্য ডোবার সাথে সাথে দূর থেকে সকল ঘাটগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল বসেই থাকি এবং দেখতেই থাকি। কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই রকম ঘাটগুলো, এবং গঙ্গার অপর দিকে রয়েছে পুরো ফাঁকা জায়গা, ওদিকে কোনো কিছুই নেই। আমরা মোটামুটি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মণিকর্ণিকার ঘাটে। এখানে সতীর দেহত্যাগের পরে শিব সতীর দেহ নিয়ে শিব ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন, এবং বিষ্ণু তখন এই রুদ্ররূপকে স্নিগ্ধ করার জন্যে তার চক্র দিয়ে 51টি ভাগে ভাগ করলেন সতীর দেহ। এই 51টি ভাগ যেসব জায়গায় পড়েছে তাকেই সতীপীঠ বলা হয়। কথিত আছে সতী দেবীর কর্ণকুন্তল পতিত হয়েছিল এখানে। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মণিকর্ণিকার ঘাটে শ্মশানে মৃতদেহ দাহ করলে আত্মার মোক্ষ অর্জন করে। আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গেছিলাম আরতি দেখার জন্য, এবং আমাদের নৌকাতে ছিল সামনেই, তাই আরতি দেখতে কোনো অসুবিধা হয়নি। চলুন আপনারাও আমার সঙ্গে আরতি দেখে নিন একটুখানি। গঙ্গা আরতি শেষ হওয়ার পরে আমরা ওখানে কিছুটা খাওয়া দাওয়া করে এগিয়ে চললাম গঙ্গার ঘাট বরাবর মণিকর্ণিকার ঘাটের দিকে। ওখানে বিশ্বনাথ মন্দিরের যে করিডোর আছে সেটা দেখতে কিন্তু সন্ধেবেলায় খুবই সুন্দর লাগে। তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলাম। এই জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি শান্ত একটি পরিবেশ, যেখানে কিছুক্ষণ বসলেই মনটা শান্ত হয়ে ওঠে। এই করিডোর থেকে কিন্তু ঠাকুর দর্শন করা যায় না, কিন্তু মন্দির দেখতে পাওয়া যায়। এরপরেই আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের মার্কেট ঘোরার জন্যে। মার্কেটটি কিন্তু বিরাট বড়। জিনিসপত্র দেখতে দেখতে কিভাবে সময় চলে গেল বুঝতেই পারা গেল না। অনেক কিছু কেনার পরে চলে গেলাম এরকম একটি লজেন্সের দোকানে। অনেক ধরনের লজেন্স পাওয়া যাচ্ছিল, তার মধ্যে থেকেই কিনে নিলাম আমিও অনেকগুলো লজেন্স। এরপরেই চলে গেলাম খুঁজতে খুঁজতে আমরা বিখ্যাত মালাইয়ের দোকানে। ওখানে গিয়ে মালাই টেস্ট করলাম এবং রাবড়ি প্যাক করে নিলাম রাতে খাওয়ার জন্য। রাতে কি খাবো ভাবতে ভাবতে চলে গেলাম এরপরে চাট দোকানে। ওখানে চাট খেয়ে বেশ ভালোই লাগছিল, কিন্তু শুধু চাট খেলে তো আর রাতে হবে না, তাই রুটি তরকারি খেয়ে আমরা চলে গেলাম রুমের মধ্যে, কারণ আমাদের সকালবেলাতেই ট্রেন ছিল অযোধ্যা যাওয়ার জন্যে। তো আমরা তাই ঝটপট করে বাইরে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম যে কিছু পাওয়া যাবে না, কিন্তু না, বাইরে অনেকগুলো রিক্সা দাঁড়িয়েছিল এবং খানিকটা হেঁটে যেতেই দেখলাম অটো স্ট্যান্ডে অনেক অটো দাঁড়িয়ে। লোকজনের ভিড়ও আছে মোটামুটি, কারণ লোকজন যাতায়াত করছে রীতিমতো। মনেই হচ্ছে না যে এত ভোরেও এত লোকজন থাকতে পারে। বারাণসী জাংশনটা যেরকম বড় সেরকমই দেখতে সুন্দর। আমরা পৌঁছে গেলাম ট্রেনের কাছে এবং 3 থেকে 4 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনে। অযোধ্যা স্টেশনে আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম সেটা দেখার জন্য নেক্সট ভিডিও কিন্তু দেখতে হবে, তাই সাথে থাকুন এবং পাশে থাকুন। টাটা।